ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের। এই থাপ্পড়টা কারো মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। এবার সামনে তাকিয়ে দেখি একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক, কেননা সচরাচর মেয়েটা যা পরে ওই মেয়েটা যে সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটিকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? এই তোকে মারবো না তো কি করব? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? আমি জানি আমি একটু কালো, তাই তাই বলে অতটা কালো নয় যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় তুই নষ্ট করিস না। তাই ভালো হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস তবে মাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথায় ইরা এবার একটু অবাকি হলো। তাই আবার ইরা জিজ্ঞেস করে, তোর দেখি মরার খুব শখ। এতই যখন মরার শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পেছনে ঘুর করবো না। শুধু এতটুকু বলবো, একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই স্বপ্নেই দেখতে থাক, তোর সেই স্বপ্ন কখনো পূরণ হওয়ার নয়, কখনোই সম্ভব না সেটা। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে চলে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দেই, কারণ গল্প পড়ার জন্য এই তথ্যগুলো আপনাদের জানা অনেক জরুরি। কেননা না জানলে গল্পটা পড়ে কিছু বুঝতে পারবেন না। আগে তাহলে আকাশের সম্পর্কে কিছু বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক ও পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা ও ভাই এবং ভাবি, মোট 4 জনের ওদের বসবাস। আকাশ অন্য সব ছেলের থেকে একটু কালো, তবে সত্যিকারে আকাশের মুখ কালো হওয়ার একটা ঘটনা আছে যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার, কেননা আকাশের ভাবি আকাশকে একটুর জন্য সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেজন্য আকাশ এখনো ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন। এবার চলুন গল্পের নায়িকা ইরার সম্পর্কে আপনাদেরকে জানাই। ইরা গল্পের নায়িকা। ইরার আরো একটা ছদ্মনাম আছে, সে নামটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী, কেননা ও অনেক সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অহংকার করে। ইরা ওর বাবা মায়ের একমাত্র বড় মেয়ে। ইরার ছোট্ট একটা বোনও আছে। এখন চলুন গল্পে ফিরে যাই। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি তাহলে কবে ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি কখনো আপনার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ও আমার টিম আপনার সহায়তায় অবশ্যই থাকবো। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে আসে। রুমে এসে ওর মাকে ডাকে। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা, তোর মুখ এমন কেন দেখাচ্ছে? মা, কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পারছে না। তেমন কিছু না আকাশ। মা, আমি জানি, তাছাড়া তুমি চিন্তা করো না। আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যাক গিয়ে, তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এইদিকে আকাশ নিচে নামে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে। মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছ? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবো। তুমি ভাবিকে বলে দিও এইভাবে ভাবির বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খাবার দেওয়ার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি,
কি বলছো কি তুমি? আমি ঠিক বলেছি। তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এইদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে, কেননা এই গল্পে এত রহস্য আছে যে আপনারা বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে শেষ হবে। সেজন্য আপনাদের পুরো গল্প অবশ্যই পড়তে হবে, কেননা আপনারা যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে গল্পের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আকাশ চোখ থেকে পানি পড়তেছে আর অন্য দিক দিয়ে খেয়ে নিজের রুমে চলে আসে। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এই সব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ওই জানতে পারবে এই সব কিছু। থাক না মা এসব কথা। তাছাড়া আমি এখন আর এসব কিছু নিয়ে ভাবি না একটু। সে 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছে। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললে ওই শোনে না। তাছাড়া তোর কথা তো বাদেই দিলাম। তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমার কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে। তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলছি? মা ঠিকই বলছে। ভাইয়া অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে অদ্রি অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করছি তুমি এই অবস্থায় আসবে না, তারপর তুমি আমার কোনো কথাই শুনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারা অন্য কেউ দেখলে যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ভেংচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির অন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কিচেন রুমে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওইসব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেই দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকায় চলে, আপনার ছেলের টাকায় না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি ভুলেই গিয়েছি, এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করব না। এইদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে, কেননা আকাশকে নেয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভেতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলছি তো, কিন্তু হঠাৎ এতগুলো বছর পর জিজ্ঞেস করছেন কেন, কিছু হয়েছে কি? আমি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি! এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত ওর শরীরে রাখছে, এরপরেও ও বাঁচবে কি করে? ও মরে গেলেই ভালো। যদি ও বেঁচে থাকে তাহলে আমাদের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ওর জন্য তো আমি বড় বসকে কি বলবো? বস, আপনি তো নিজেও জানেন তা কখনো সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব রকম ব্যবস্থা করে নিব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এইদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগে তো পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে আসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো, এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবেই
আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাত্রা বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড ইফেক্ট আছে। ঠিক আছে, ঠিক ধরেছো। এটা সাইড এফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষত হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় কাশ, একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নেবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে, তাও দড়ি বেয়ে। রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে কি রে, এখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কোনো কিছুই না তো। ঠিক আছে, আদ্রি খাবার দিয়ে যাও। এইদিকে অদ্রি খাবার দিয়ে যায়, সাথে এই ও বলে, দেখো, আমি এই সংসারের 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছো? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কে রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। আদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো। আমি কোন কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও। কি কাজ করবে ও? তুমি দেখছো না ওর কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও আমার আর ওর খাবার রান্না করবে। ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার উনি কি না কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে? কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করব। তবে কি? ওকে এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ও নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছুই হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলতেছি, এটাই শেষ কথা। ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাই, আমি তাহলে এখন ভার্সিটি যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রি রাগে নিজের রুমে চলে আসে। ওই ছেলেকে নিজেকে কি ভাবে? আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচে না নামতে হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় আকাশের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরা ওর এই রুমে ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে, কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার দিয়ে দেখিয়ে যায়। অন্যদিকে আকাশ যখন রুম থেকে বের হচ্ছিলেন তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? হ্যাঁ, দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দে আর একটা চড় ওকে, আমাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য। না রে, সবে মাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড়টা দিই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে। আকাশ নদীর হাত ধরে ফেলে, উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরা, নদী সহ ভার্সিটিতে থাকা বাকি সবাই অনেক অবাক হয়।
এই তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তো তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আজকে হসপিটালে না পৌঁছাতে পারি, তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এইদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাকে যেন কল করেছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে, ওকে এমন মার মারবে যেন 2 মাসও হসপিটাল থেকে বের হতে না পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা, চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দিবে। এইদিকে ইরা ও নদী ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ এখনো বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজনকে আকাশ খুব ভালো করেই চেনে, কেননা ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেক এখন দাঁড়িয়ে আছে এখানে। আকাশ ভালো করেই জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালেও ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তোর সাহস দেখে তো সত্যিই অবাক হচ্ছি। এখনো তো সাহসের কিছু দেখালাম না। যেখানে আমাদের দেখে সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা ভাবে অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবে নাকি মারামারিও করবে? সত্যিই তোর সাহস আছে। এই, তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কিরে, থেমে গেলে কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচয় হচ্ছে। তা শুধুই কি কথা বলতে থাকবি নাকি মারামারি করবে? লোকগুলো ফালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবু ও আকাশ থেমে থাকেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এইদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার, স্যার, কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এখনই নিয়ে যাচ্ছি। এইদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এইদিকে ডক্টর জানায়, ওনাকে এখনই অপারেশন করতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই, তোরা ডক্টর না কষাই, রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি ওনার কিছু হয় আমি তোকে বাঁচতে দিব না, তাই এখনই অপারেশন করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে আপনি তো মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এইদিকে ডক্টর একদিক দিয়ে আকাশের অপারেশন করতেছে, অন্য দিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পরে অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলতেছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছনে পিছনে পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসে রবির হাতে হাত করা পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার অফিসার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনি কে? ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ডক্টর টাকা না পেলে নাকি চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিছি। ডক্টর দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না।
তাই আগে চিকিৎসা করেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই। আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করব। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল? চিন্তা করবেন না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কি? তোমাকে তো চিনতে পারলাম না। আকাশ স্যার আমাকে চিনে। আমি তাহলে যাচ্ছি, শুধুমাত্র যাব আর আসব। তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না? আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে সেলুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যান। তাছাড়া আপনারা আমাদের দায়িত্ব পালন করছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়, অন্যদিকে আকাশও চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আকাশের জ্ঞান ফিরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই উঠতে হবে না, মাকে আমি এখন ও বলিনি। তাছাড়া মা জানলে আরো বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। ঠিক আছে রবি, তোমার এখন বাসায় যাওয়া দরকার। ঠিক আছে স্যার। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে।